ওকে, গতকাল গত ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আলোচনা করছি। এবার আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই বোর পরমাণু মডেলটা রাদারফোর্ডের ঠিক 2 বছর পরই দেওয়া হয়েছিল। এটা দেওয়া হয়েছিল প্রায় 1913 সালের দিকে। ওকে, তো ইনি করছে কি, যে রাদারফোর্ড মডেলের যে ভুলগুলো ছিল, ঠিক আছে, রাদারফোর্ড মডেলের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো ঠিক করে ইনি এনার মডেলটা, রাদারফোর্ডের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো ঠিক করে ইনি এনার মডেলটা তৈরি করছিলেন। ঠিক আছে, তো রাদারফোর্ডের ভুলগুলো কী কী ছিল দেখো। যে প্রথম যে ভুলগুলো ছিল সেটা যে প্রথমটা ছিল যে 1 নম্বর ধরো যে ম্যাক্সওয়েলের তথ্যভিত্তিক ত্রুটি। ম্যাক্সওয়েলের আমি ত্রুটি, ওই যে ভুলগুলো ছিল রাদারফোর্ডের, যে এগুলো কিন্তু রাদারফোর্ডের ভুল বা ত্রুটি। ঠিক আছে, কি ম্যাক্সওয়েলের তথ্যভিত্তিক ত্রুটি, অর্থাৎ ম্যাক্সওয়েল যে তথ্য দিয়েছে সেই তথ্যের সাথে রাদারফোর্ডের তথ্য মিলতেছিল না। ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি, অর্থাৎ রাদারফোর্ড বলতে পারে নাই যে ইলেকট্রন কক্ষপথের মধ্যে কিভাবে ঘুরবে। আর একটা কি বর্ণালী ত্রুটি, অর্থাৎ পরমাণুর ইলেকট্রনগুলো যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ছুটে যাবে তখন যে বর্ণালীটা উৎপন্ন হবে সেটা কীরকম হবে কি না, এই ধরনের কোনো কিছুই যে তোমার রাদারফোর্ড বলেনি। ওকে, তো এই ত্রুটিগুলোই কে ঠিক করছে বলো তো? বোর ঠিক করছে। কিভাবে ঠিক করছে আমরা একটু পরে দেখতেছি। তো তার আগে আমরা আরেকটা জিনিস দেখি যে রাদারফোর্ড যে তত্ত্বটা দিয়েছেন, ঠিক আছে, রাদারফোর্ড যে তত্ত্বটা দিয়েছেন তিনি 2 জন বিজ্ঞানীর মূলত ডাটা ইউজ করছেন। মানে ওনার তত্ত্বটাতে উনি 2 জন বিজ্ঞানীর ডাটা ইউজ করছেন। ঠিক আছে, বিজ্ঞানী 2 জন কে কে? একটা তোমার ম্যাক্স প্ল্যাঙ্ক, আর একটা আইনস্টাইন। তো তো এই যে 2 জন বিজ্ঞানী আছে না, ম্যাক্স প্ল্যাঙ্ক আর আইনস্টাইন, তো এদের 2 জনকার একটা তত্ত্ব আছে। ঠিক আছে, সেটা কি, যে সেটা যে আপেক্ষিক তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। এই তত্ত্ব বা এই থিওরিটার উপর ভিত্তি করেই তোমার নিলস বোর, অর্থাৎ বোর যে তোমার যে আমি এখন যে রাদারফোর্ডের যে ভুলগুলো আছে যিনি ধরছেন, তিনি যে তত্ত্বগুলো দিয়েছে। ঠিক আছে, বোর ওনার মডেল প্রকাশ করছে, বোরের মডেল প্রকাশ করছে। ঠিক আছে, তার মানে বোর কাদের তত্ত্ব ইউজ করছে বলো তো? বোর যে ম্যাক্স প্ল্যাঙ্ক আর আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব ইউজ করছে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখিও। এবার আমরা বোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করবো, তাই তো? তো কথা কি, যে বোর যে তোমার মডেলটা দাঁড় করাইছে, তিনি মূলত কি করছে, এই যে 3টা ভুল, ম্যাক্সওয়েলের এটা ভুল, তারপর ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক ভুল আর বর্ণালী ভিত্তিক ভুল, এই 3টা ভুলকে সংশোধন করছে। তো প্রথম যে উনি ওনার তত্ত্ব সম্পর্কে প্রথম যে তোমার এটা প্রস্তাবটা রাখছে, প্রস্তাবনাগুলো আমি আলোচনা করি। মানে বোরের যে মডেল আছে সেই মডেলের প্রস্তাবনাগুলো আলোচনা করবো, অর্থাৎ তিনি কি কি প্রস্তাব করছিলেন। প্রস্তাবনা, ঠিক আছে, প্রস্তাবনা। প্রথম প্রস্তাবনা 1 নম্বর যে প্রস্তাবনা সেটা কি, যে ইলেকট্রনের স্থির কক্ষপথ সম্পর্কে। তো উনি কি বলছে, যে ইলেকট্রনের স্থির কক্ষপথের কথা বলছে, বা এই কক্ষপথটাকেই শক্তিস্তর বলা হয়। উনি বলছে প্রথমে যে ধরো পরমাণুর এটা নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের ভিতরে সব ধনাত্মক চার্জ থাকবে, এবং এর বাইরের দিক দিয়ে এরকম করে তোমার কক্ষপথগুলো থাকবে, এই কক্ষপথগুলো থাকবে। ঠিক আছে, তো এই কক্ষপথগুলোতে তোমার ইলেকট্রন যে ইচ্ছা মতো কী করবে, চলাফেরা করবে। তো এই কক্ষপথে যখন ইলেকট্রনগুলো মনে করো আসে, সে চাইলেও কি করবে না, চাইলেও এর পরবর্তী যে কক্ষপথগুলো আছে সেখানে চলে যাবে না, বা নিচের যে কক্ষপথ আছে সেখানে কি চলে আসবে না। তো এই কারণে এই কক্ষপথগুলোকে বলা হয়েছে কি, স্থির কক্ষপথ। এবং এগুলো কি নাম আছে, প্রথম এগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এন দ্বারা প্রকাশ করা হয়। এই যে স্থির কক্ষপথগুলো, এগুলো কি এন দ্বারা প্রকাশ করা হয়। এটা এন এর মান 1, এটা এন এর মান 2,
তারপর এন এর মান 3, এন এর মান 4 এরকম করে আর কি চলতে থাকবে, এন এর মান 1 2 3 এরকম চলতে থাকবে। তো আবার এগুলো আরও কিছু নাম আছে, তোমরা হয়তো 9 10-এ পড়ে আসছিল যে এন এর মান যখন 1 হবে তখন আমরা এটাকে বলবো কে, এন এর মান যখন 2 হবে তখন আমরা সেটাকে বলবো এল, এন এর মান যখন 3 হবে তখন আমরা সেটাকে বলবো এম। তার মানে এন এর মান যখন 1, প্রথম যে কক্ষপথ এটাকে বলা হয় কে শেল বা কে কক্ষপথ, ঠিক আছে। তারপর এল, তারপর এম, তারপর এন এর মান 4 হলে কত এন, কে এল এম এন, এরকম করে হচ্ছে কি পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে, ঠিক আছে। আমরা মোটামুটি 3-4টা কক্ষপথ নিয়ে আলোচনা করবো, দেখো এর বেশি আর লাগে না। তাহলে এই স্থির কক্ষপথের ধারণা হচ্ছে কে দিয়েছেন, বোর দিয়েছেন, ঠিক আছে। 2 নাম্বার যে প্রস্তাবনাটা করছেন সেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত হচ্ছে যে একটা ধারণা দিয়েছেন। আচ্ছা, কৌণিক ভরবেগ কি জিনিসটা তোমার একটু বোঝা দরকার। ধরো যে এটা হচ্ছে আমার একটা রাস্তা, এই রাস্তার উপর ধরো যে একটা গাড়ি আছে, ঠিক আছে। ধরো যে এটা আমার রাস্তার উপর একটা গাড়ি সামনের দিকে চলতেছে, তো এই গাড়িটা কিন্তু সোজা চলতেছে, তার মানে এই গাড়িটা হচ্ছে কি সোজা একটা বেগ আছে। তো এই যে বেগটা এটাকে আমরা বলি রৈখিক বেগ, ঠিক আছে, রৈখিক বেগ। কিন্তু যদি হচ্ছে কোনো একটা বস্তু, ধরো কোনো একটা বস্তুকে তুমি এরকম করে ঘোরাচ্ছ, বৃত্তাকার পথে একটা বস্তুকে মনে করো ঘোরাচ্ছ, ঠিক আছে, ঘোরাচ্ছ, তখন কিন্তু আর রৈখিক বেগ থাকবে না, তখন বেগটা কি প্রতি মুহূর্তে দিক চেঞ্জ করবে, একবার এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে, এরকম করে প্রতি মুহূর্তে বেগ চেঞ্জ করতে হবে। মানে ঘোরালে তো বুঝতেই পারতেছে যে একবার বেগ এক এক দিকে হচ্ছে যাইতে থাকবে। তখন যে তুমি জিনিসটা পাবা সেটা হচ্ছে তোমার কৌণিক বেগ। ওকে, তখন আমরা কী পাবো, কৌণিক বেগ। তো রৈখিক বেগ যেরকম তুমি পড়ছো, রৈখিক ভরবেগও পড়ছো। রৈখিক ভরবেগকে তুমি কী দ্বারা প্রকাশ করতা, পি দ্বারা প্রকাশ করতা। পি ইজ ইকুয়াল টু কী করতা, এই গাড়িটার ভর যদি এম হইতো তাহলে এটার রৈখিক ভর হইতো কত, এম ভি। তো তাহলে কৌণিক ভরবেগ বা কৌণিক বেগ যেহেতু আছে তার মানে কি কৌণিক ভরবেগও আছে, ঠিক আছে, কৌণিক ভরবেগও আছে। ঠিক ওইখান থেকেই তোমার এই কথাটা আসছে যে কৌণিক ভরবেগ জিনিসটা আসলে কি। তো এই কৌণিক ভরবেগ সম্পর্কে তোমার বোর যে দ্বিতীয় ধারণাটা দিয়েছেন তিনি বলছেন কি জানো, যে যখন কোনো একটা হচ্ছে যে ইলেকট্রন ধরো কোনো একটা কক্ষপথে আবর্তন করতেছে, ধরো যে একটা ইলেকট্রন এরকম করে আবর্তন করতেছে, কেন্দ্রীয় নিউক্লিয়াস আবর্তন করতেছে, এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ, এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ হবে h/2s এর সমানুপাতিক, h/2s এর সমানুপাতিক। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বীকার্য, ঠিক আছে। কৌণিক ভরবেগ কী হবে, h/2s এর, সরি আমি ভুল বলছি একটু, h/2s না, এটা হচ্ছে n/2s, ঠিক আছে। আরে উল্টা বলতেছি আবার, সরি h/2s হবে। আচ্ছা, h/2s এর পূর্ণ সংখ্যার গুণিতক, পূর্ণ সংখ্যার গুণিতক। সেখানে সমানুপাতিক চিহ্ন ইউজ না করে আমরা সমান সমান ইউজ করবো, ঠিক আছে। কৌণিক ভরবেগ হচ্ছে কি h/2s এর, h/2s কিন্তু, হ্যাঁ, বা তুমি এরকম লিখতে পারো যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু n ইন্টু h/2s। আচ্ছা, এখন এটা তো তুমি বুঝলা যে কৌণিক ভরবেগ সমান সমান কি লিখতে পারো, যে h/2s। এখন তুমি বলবা যে h কোথা থেকে আসলো, এই h কে তোমার বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের যে ম্যাক্স প্লাঙ্ক যে আমরা পড়ে আসছি না, সেখান থেকে আসছে। এইচকে বলা হয় কি প্লাঙ্কের ধ্রুবক, এবং এটার একটা মান আছে, ঠিক আছে, এটার একটা মান আছে। এটার মান কত, যে 6, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, 6.626 গুণন 10⁻34 জুল পার সেকেন্ড। এটা আমরা সাইড করে একটু মনে রাখবো। আচ্ছা, তাহলে আমি কৌণিক ভরবেগ সমান সমান কী জানলাম, যে n ইন্টু h/2s। এটা কিন্তু ওনার দেওয়া হচ্ছে সূত্র। এখন কীভাবে এটা আসলে এটা কিন্তু হচ্ছে উনি বলেনি, এটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো কৌণিক ভরবেগ আমরা যখন ফিজিক্সের একটা অধ্যায় পড়বো, ঠিক আছে, নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় পড়বো, আমরা পড়বো ফিজিক্স যখন পড়বো, তো তখন কৌণিক ভরবেগের একটা সূত্র পাবো, ঠিক আছে। সেই সূত্রটা হচ্ছে কত জানো,
এম ভি আর। কৌণিক ভরবেগ সমান আমি কি লিখতে পারবো, এম ভি আর ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ ইন্টু এন ইন্টু এইচ বাই টুয়াইস পাই। ঠিক আছে, কৌণিক ভরবেগের পরিবর্তে আমি কি লিখতে পারি, এম ভি আর। এম হচ্ছে কি, এম হচ্ছে ওই ইলেকট্রনটার ভর। এম হচ্ছে কি এখানে, এম হচ্ছে ইলেকট্রনের ভর, অর্থাৎ যে ইলেকট্রনটা এই কক্ষপথ দিয়ে ঘুরতেছে সেই ইলেকট্রনটার ভর। ভি হচ্ছে অবশ্যই কি, বেগ, রৈখিক বেগ। আর আর হচ্ছে কি, যে এই যে কেন্দ্র থেকে এটার যতটুকু তোমার দূরত্ব ততটুকু ব্যাসার্ধ। আর হচ্ছে তোমার কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ, আর হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, তার মানে আমি একবারে দ্বিতীয় স্বীকার্যটাকে যদি লিখতে চাই, খুব ভালোভাবে যদি ক্লিয়ার করে লিখতে চাই, তাহলে কীভাবে লিখবো, কি লিখবো, ধরো যে এটা আমার একটা পরমাণু, পরমাণুর এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে যে ইলেকট্রন যে কক্ষপথের মধ্যে দিয়ে ঘুরতেছে, ভি বেগে ঘুরতেছে, ওই ইলেকট্রনটার ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে যে আর। তাহলে আমি লিখতে পারি যে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কত, এম ভি আর ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই টুয়াইস বাই। এইটাই হচ্ছে আমার এখান থেকে সূত্র। আমি এই সূত্রটা কাজে লাগাবো। ঠিক আছে, এই সূত্রটা আমি কী করবো, ম্যাথের মধ্যে আমরা ছোটো ছোটো যে ম্যাথগুলো করবো সেই ম্যাথের মধ্যে কাজে লাগাবো। এখন কি হতে পারে যে আমার ম্যাথের ক্ষেত্রে কখনো এই কৌণিক ভরবেগের সাথে, অর্থাৎ প্রথমটার সাথে শেষটাও কাজে লাগতে পারে। ঠিক আছে, কখনো কখনো দ্বিতীয়টার সাথে হচ্ছে যে কি প্রথমটাও কাজে লাগতে পারে, যে কোনোটার সাথে যে কোনোটা কাজে লাগতে পারে। অর্থাৎ আমি লিখতে পারি যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এম ভি আর, আবার কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কত, এন এস বাই টুয়াইস পাই, এটাও লিখতে পারি। আবার আবার এম ভি আর ইজ ইকুয়াল টু এন এস বাই টুয়াইস পাই, এটাও কি লিখতে পারি, আমার ইচ্ছা। তো আমি এই সূত্রটাকে হচ্ছে যে ম্যাথের মধ্যে কি কাজে লাগাবো। আচ্ছা, ওনার যে তৃতীয় স্বীকার্যটা ছিল, ওনার তৃতীয় স্বীকার্য বা 3 নম্বর প্রস্তাবনাটা হচ্ছে কি, শক্তির শোষণ ও বিকিরণ। অর্থাৎ ইলেকট্রন কীভাবে আছে যে শক্তি শোষণ করে অথবা শক্তি বিকিরণ করে এবং কীভাবে বর্ণালী সৃষ্টি হয় সেই জিনিসটা সম্পর্কে উনি জানাইছেন। তো এই জিনিসটা আসলে কি, একটু ভালো করে লক্ষ্য করো। ধরো এটা পরমাণুর নিউক্লিয়াস, এটা বুঝলা, এটা পরমাণুর প্রথম কক্ষপথ ধরে নাও। ঠিক আছে, ধরে নাও যে এটা পরমাণুর দ্বিতীয় কক্ষপথ। ওকে, এবং দেখো যে ধরো একটা ইলেকট্রন এখানে মনে করো এরকম করে ঘোরাফেরা করতেছে, এটা দ্বিতীয় কক্ষপথ, ভালো কথা। তোমার আরেকটা জিনিস জেনে রাখা উচিত যে এই যে পরমাণু যে আমি কক্ষপথগুলো বলতেছি না, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথ। তো প্রতিটা কক্ষপথেরই কিন্তু আলাদা আলাদা শক্তি থাকে। তো প্রথম যে কক্ষপথটা, এই কক্ষপথটার শক্তি আছে যেখানে E1 পরিমাণে শক্তি থাকে, দ্বিতীয় কক্ষপথটাতে কত, E2 পরিমাণে শক্তি থাকে। তো কোনো একটা ইলেকট্রনকে যদি এই যে প্রথম কক্ষপথে হচ্ছে যে তোমার ঘুরতে হয়, প্রথম কক্ষপথে ঘুরতে হয়, ধরো যে এই আমি উদাহরণ দিচ্ছি কথার কথা, E1 হচ্ছে যে ধরো 50 জুল, ধরে নিলাম যে প্রথম কক্ষপথটার শক্তি হচ্ছে কত, 50 জুল। তার মানে একটা ইলেকট্রন যদি এইখানে ঘুরতে চায়, এই কক্ষপথটাতে ঘুরতে চায়, তাহলে তার কতটুকু শক্তি দরকার, এক্স্যাক্ট 50 জুল শক্তি দরকার। ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিলাম যে এই দ্বিতীয় যে কক্ষপথটা আছে, এই কক্ষপথটার শক্তি হচ্ছে 60 জুল। ঠিক আছে, প্রথম যে কক্ষপথটা ধরে নিলাম যে এটা হচ্ছে তোমার 50 জুল, আর দ্বিতীয় যে কক্ষপথটা এটা হচ্ছে কত, 60 জুল। এখন একটা ইলেকট্রন মনে করো যে প্রথম কক্ষপথে ঘুরতেছে, তার মানে তার কাছে কতগুলো শক্তি আছে, 50 জুল শক্তি আছে। আচ্ছা, তাকে যদি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাইতে হয়, তাহলে তাকে অবশ্যই কী করতে হবে, 60 জুল শক্তি লাগবে। তো তার কাছে তো আছে কত জুল, 50 জুল, তার মানে তাকে আরও 10 জুল কী করতে হবে, শোষণ করতে হবে। তার মানে যখন একটা ইলেকট্রন নিচ কক্ষপথ থেকে উপর কক্ষপথে যাবে, তখন সেই শক্তি নিচ কক্ষপথ থেকে ধরো উপর কক্ষপথে গেল, এই কক্ষপথে আসলো, তার মানে এখানে তোমার কি হলো, শক্তি শোষিত হইল, শক্তি শোষিত অর্থাৎ শক্তি শোষণ করলো, শক্তি শোষিত হইল। এবং এই শোষিত শক্তির পরিমাণ কত, সেই শোষিত শক্তির পরিমাণ হচ্ছে যে এটাকে ডেল ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কতটুকু শক্তি গ্রহণ করছে বলো তো, ডেল ই মানে যে E2 মাইনাস E1। তারপরে তুমি বুঝতে পারতেছো যে 60 জুল থেকে 50 জুল যদি বিয়োগ করো, অর্থাৎ E2 হচ্ছে তোমার 60 আর E1 হচ্ছে কত, 50, অর্থাৎ 60 থেকে যদি 50 বিয়োগ করো তাহলে কত, 10। তাহলে এইখানে তোমার কথা থাকবে 10 জুল শক্তি, ডেল ই ইজ ইকুয়াল টু কত হবে, 10 জুল শক্তি। সেই 10 জুল শক্তি কী করছে, সে শোষণ করে নিচ থেকে কি উপরে গেছে। আচ্ছা, তো
তো সে যখন নিচ থেকে উপরের দিকে যাবে তখন সে হচ্ছে যে একটা তোমার তরঙ্গ আকারে যাবে। কী আকারে যাবে? তরঙ্গ আকারে যাবে, ঠিক আছে? তরঙ্গ আকারে যাবে। তো যেই তরঙ্গ আকারে যাবে সেই তরঙ্গটার হচ্ছে যে তরঙ্গটাকে আমি শক্তি আকারে প্রকাশ করতে পারবো? এইচ নিউ আকারে প্রকাশ করতে পারবো। কী আকারে? এইচ নিউ আকারে প্রকাশ করতে পারবো। এখন তুমি বলতে পারো যে এইচ কি আর নিউ কি? এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ হচ্ছে স্পন্দন সংখ্যা। স্পন্দন সংখ্যার মধ্যে যে কতবার এরকম তরঙ্গ, তো তুমি তো জানো যে তরঙ্গ হচ্ছে কি আঁকা বাঁকা হয়ে যায়, তো সেই তরঙ্গ সংখ্যা। এখানে নিউ হচ্ছে কি তোমার তরঙ্গ সংখ্যা। তার মানে তুমি যদি শোষিত শক্তি জানো, ডেল ই এর মান জানো, তাহলে ওই যে তরঙ্গটা তোমার তৈরি হচ্ছে সেই তরঙ্গটার হচ্ছে তরঙ্গ সংখ্যা কত তুমি কি বের করে ফেলতে পারো। তার মানে তুমি সহজেই এখন লিখতে পারবা যে কি, যে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এটাকে তুমি হচ্ছে সূত্র আকারে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? ডেল ই ইজ ইকুয়াল টু কত? এইচ নিউ। ওকে, আচ্ছা। সেম অ্যাজ তাহলে কি, যখন কি বললাম যে যখন একটা ইলেকট্রন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তখন কি শক্তি শোষণ করবে, ঠিক আছে? শক্তি শোষণ করে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, যদি কখনো এইরকম হইতো যে ধরো একটা ইলেকট্রন ধরো এবার এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে তোমার দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে? এবার ইলেকট্রনটা করবে কি, এই দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে, এইখানে আসবে, ঠিক আছে? ইলেকট্রনটা এখান থেকে এইখানে আসবে। তো এখান থেকে এখানে আসবে, ধরো আমি তো আগে বলছি যে এই দ্বিতীয় যে কক্ষপথটা আছে E2 আছে, এটা হচ্ছে কত তোমার 60 জুল, আর এটা হচ্ছে কত ধরছি 50 জুল। তার মানে এখানেও তোমাকে কি করতে হবে? ডেল ই বের করতে হবে। ডেল ই ইজ ইকুয়াল টু কত? E2 মাইনাস E1। ওকে, এটা সমান সমান আমি কি লিখতে পারবো? তো যখন ইলেকট্রনটা এখান থেকে যাচ্ছে, তো E2 মানে E1 মানে কত? 60 থেকে 50 তুমি যদি বিয়োগ করো 10, তার মানে এখান থেকে এখানে যাচ্ছে যখন 10 জুল শক্তি কি ছেড়ে দিচ্ছে। ওকে, 10 জুল পরিমাণ কি ছেড়ে দিয়ে কি আবার নিচের জায়গায় আসতেছে। তার মানে 10 যদি ছেড়ে দেয় তাহলে তার আবার কত হয়ে যাবে? 50। তো এটাকেও আমি সেম টু সেম কি এইচ নিউ আকারে ব্যাখ্যা করতে লিখতে পারি, ঠিক আছে? ই ডেল ইজ ইকুয়াল টু কত? এইচ নিউ। তবে পার্থক্যটা হচ্ছে এখানে শক্তি শোষিত হচ্ছে আর এখানে শক্তি কি হচ্ছে? বিকিরণ হচ্ছে। কারণ এই ইলেকট্রন ত্যাগ করে নিচের ইলেকট্রনে যাচ্ছে। তো যখন পরমাণু নিচ থেকে উপরের দিকে যায় তখন সে শক্তি শোষণ করে উপরের দিকে যায় এবং এইচ নিউ পরিমাণ হচ্ছে তোমার শক্তি উৎপন্ন করে। আবার যখন উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে তখন কি করে? এই এইচ নিউ পরিমাণ শক্তি কি করে দেয়? সে ছেড়ে দেয়, দিয়ে আবার নিচেরটাতে চলে আসে। তো এইভাবে পরমাণু হচ্ছে যে কি ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথ শক্তি নিয়ে উপরের দিকে উঠতে পারে, নিচের দিকে নামতে পারে। তবে এটা কখনো ভাইবো না যে ইলেকট্রন কেন্দ্রের মধ্যে চলে আসছে, এটা কিন্তু কখনোই পসিবল না, ঠিক আছে? আশা করি হচ্ছে যে আমরা বোরের যে 3টা স্বীকার্য আছে বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেই যে এই যে তোমার তরঙ্গটা তৈরি হচ্ছে এই জিনিসটাকেই, এটা কিন্তু হচ্ছে যে কি, এই জিনিসটাই হচ্ছে কি তোমার বর্ণালী, ঠিক আছে? এই জিনিসটাকে তুমি হচ্ছে যে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো তাহলে দেখবা যে সূক্ষ্ম আলো হচ্ছে যে উপর থেকে নিচের দিকে চলে গেল, নিচ থেকে উপরের দিকে চলে গেল। তো সচরাচর যেটা শোষণ করা হয়, মানে শোষণ করার সময় যে বর্ণালীটা তৈরি হয়, যে এই যে যখন নিচ থেকে উপরের দিকে যায় তখন যে বর্ণালীটা তৈরি হয়, এটা সচরাচর কালো কালারের হয়, ঠিক আছে? এই শোষণ বর্ণালীটা হয় কালো আকারের, মানে কালো কালো রঙের। কিন্তু যখন তোমার উপর থেকে নিচের দিকে আসে যে বিকিরণটা থাকে, এই বিকিরণটা রঙিন। মূলত রঙিনটাও বর্ণালী আবার কালোটাও বর্ণালী। এটাকে বলা হয় শোষণ বর্ণালী আর এটাকে বলা হয় বিকিরণ বর্ণালী, এবং এটা হচ্ছে রঙিন। আমরা এই রঙিন বর্ণটা হচ্ছে যে ইয়ের মধ্যে দিয়ে দেখতে পারি, অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখতে পারি। এবার আমরা আলোচনা করব যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি, ঠিক আছে? প্রথম যে সীমাবদ্ধতা, 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে যে বোর যখন পরমাণু মডেল দিয়েছেন, উনি যখন যে পরমাণুগুলো নিয়ে আলোচনা করছেন ওই পরমাণুগুলোর ইলেকট্রন ছিল একটা, যেমন হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় বলো তো? হাইড্রোজেনের ক্ষেত্রে ধরো যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর বাইরের দিকে থাকে একটা ইলেকট্রন সবসময় ঘোরাফেরা করে, এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? তো হাইড্রোজেনের আমি হচ্ছে যে কি বর্ণালী টর্নালী সব কিছু ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে? পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। কিন্তু ধরো যে তুমি এবার হিলিয়াম নিলা, হিলিয়ামের ক্ষেত্রে কি হবে? হিলিয়ামের
মনে করো কেন্দ্রের দিকে এটা নিউক্লিয়াস, হিলিয়ামের বাইরে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। ভালো করে জানো যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, হাইড্রোজেনের 1। তাহলে হিলিয়ামের কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। তো এই হিলিয়াম কিন্তু হচ্ছে যে কি, উনি ওনার মডেল দিয়ে হিলিয়ামকে ব্যাখ্যা করা যাবে না, অর্থাৎ হিলিয়াম পরমাণুটাকে কী করা যাবে না? ব্যাখ্যা করা যাবে না। কিন্তু যদি বলা হয় যে হিলিয়াম প্লাস, হিলিয়াম কি প্লাস, হিলিয়াম প্লাস বলতে বোঝাচ্ছে কি, হিলিয়াম একটা দান করছে, একটা কি দান করছে? একটা ইলেকট্রন দান করছে। তার মানে এখন হিলিয়াম দেখতে কিন্তু এইরকম, যে কেন্দ্রের দিকে মনে করো ওর পজিটিভ চার্জ ঠিকই আছে, বাইরের দিকে ওর ইলেকট্রন কয়টা? একটা। হিলিয়াম প্লাসের কিন্তু ইলেকট্রন কয়টা? একটা। তার মানে হিলিয়াম প্লাসকে তুমি কি করতে পারবা? বোর পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা করতে পারবা। হাইড্রোজেনকে যেমন তুমি ব্যাখ্যা করবা, হিলিয়াম প্লাসকেও ব্যাখ্যা করতে পারবা, কিন্তু হিলিয়ামকে তুমি ব্যাখ্যা করতে পারবা না। ঠিক আছে, হিলিয়ামকে ব্যাখ্যা করবে। সেম অ্যাজ লিথিয়ামকে তুমি ব্যাখ্যা করতে পারবা না, লিথিয়াম যাবে না, কিন্তু লিথিয়াম 2+ যাবে। কারণ লিথিয়ামের কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা বলো তো? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তার মানে ইলেকট্রন থাকে কয়টা? অবশ্যই 3টা ইলেকট্রন থাকে। 3টার মধ্যে সে কয়টা দান করছে? 2টা দান করছে। তার মানে লিথিয়ামের এখন কয়টা ইলেকট্রন আছে? অবশ্যই একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তার মানে এই যে লিথিয়াম 2+, হিলিয়াম প্লাস, হাইড্রোজেন, এদের হচ্ছে কি যে বোর পরমাণুর কক্ষপথ দিয়ে ব্যাখ্যা করা যাবে, কিন্তু অন্যান্যগুলোর কি যাবে না। এটা হচ্ছে ওনার একটা সীমাবদ্ধতা। ঠিক আছে। আচ্ছা, আবার 2 নাম্বার যে জিনিসটা দেখো, যে আমরা একটু আগেই দেখলাম যে এক কক্ষপথ থেকে যখন আরেক কক্ষপথে ইলেকট্রন যাচ্ছে, তখন এরকম একটা নিচ থেকে ধরো উপরের দিকে যাচ্ছে, একটা বর্ণালী তৈরি হচ্ছে, বা উপর থেকে যখন নিচের দিকে আসছে তখন এরকম একটা বর্ণালী তৈরি হচ্ছে। তো আমরা বলছিলাম যে এই বর্ণালী হচ্ছে কি, মানে তুমি যদি একটু ইয়ে দিয়ে নর্মালি দেখো তো দেখবা যে এই বর্ণালী হচ্ছে কি একটা। কিন্তু তুমি যখন এটাকে আরও বিশ্লেষণ করবা, ঠিক আছে, ধরো যে এই বর্ণালীটা এরকম জিগজ্যাগ না, এইটাকে নিয়ে একদম ভালো অনুবীক্ষণ, ঠিক আছে, ভালো অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বিশ্লেষণ করে দেখবা যে এই একটা বর্ণালীর ভিতর আরও অনেকগুলো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম রেখা থাকে। ঠিক আছে, এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দিয়ে গঠিত। তো এটা হচ্ছে ওনার একটা ভুল, যে বর্ণালী মূলত তোমার যদিও নর্মালি মনে হয় যে একটা রেখার মধ্যে এরকম জিগজ্যাগ করে গেছে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। ওটা হচ্ছে কি যে আসলে ওটা আরও বিস্তারিত ভাঙলে অনেক কিছু তুমি ভিতরের দিকে পাবা। এটা হচ্ছে একটা ব্যাপার। ওকে, আচ্ছা, 3 নাম্বার যে সীমাবদ্ধতা, ঠিক আছে, 3 নাম্বার সীমাবদ্ধতা কি? তো আমরা রাদারফোর্ড পরমাণু মডেল বলি বা বোর পরমাণু মডেল বলি। একটা জিনিস দেখো, যে আমাদের মনে হয় যে পরমাণু মনে হয় এরকম চ্যাপ্টা, এরকম কেন্দ্রে ভর, এরকম চ্যাপ্টা, এরকম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এরকম চ্যাপ্টা, মানে খাতার উপরে দেখে আমাদের মনে হচ্ছে যে পরমাণু এরকম চ্যাপ্টা, কিন্তু আসলে পরমাণু এরকম চ্যাপ্টা না। পরমাণু হচ্ছে কি গোলাকার বলের মতো। ঠিক আছে, পরমাণু হচ্ছে কি এরকম গোলাকার বলের মতো। ঠিক আছে, যে তুমি চিন্তা করো যে এখানে একটা বল আছে, ক্রিকেট বল আছে, ক্রিকেট বলের যে সারফেস আছে, সেই সারফেসের উপর দিয়ে ইলেকট্রনগুলো এরকম করে ঘুরে বেড়াচ্ছে। পরমাণু আসলে এইরকম, পরমাণু কিন্তু কি এরকম চ্যাপ্টা না। তো এই জিনিসটা আসলে ব্যাখ্যা করা যায় না, যে গোল যে জিনিসটা এটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক, সরি এটা হচ্ছে তোমার দ্বিমাত্রিক, আর পরমাণু কিন্তু বাস্তবে হচ্ছে কি ত্রিমাত্রিক। ঠিক আছে, পরমাণু এইরকম চ্যাপ্টা না, পরমাণু হচ্ছে এরকম গোল বলের মতো। ঠিক আছে, ইলেকট্রনগুলো বাইরের দিকে এরকম করে ঘুরে বেড়াচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে কি বোর তোমার ব্যাখ্যা করতে পারেনি, তো এটা হচ্ছে ওনার কি সীমাবদ্ধতা। আচ্ছা, 4 নম্বরে যে তোমার টপিকটা আছে, এটা আমরা এখন আলোচনা করব না, এটা হচ্ছে যখন পরের দিকের আরও কিছু টপিক ক্লিয়ার হবে তখন এই জিনিসটা আলোচনা করব। আমরা হচ্ছে যে 5 নম্বর পয়েন্টটাতে চাই। তো উনি যে 5 নম্বর পয়েন্টটা বলছে, 5 নম্বর পয়েন্টটা বলছে কি যে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ সমান কি বলছিলাম আমরা? n × h/2 এটা পড়ছিলাম, কৌণিক ভরবেগ এটা পড়ছিলাম। কিন্তু উনি এই সূত্রটা কোথা থেকে পাইছে? তুমি একটা জিনিস তো এমনি এমনি বসাই দিতে পারো না, যে ধরো আমার একটা সূত্র আমি বানাই ফেললাম, এই সূত্র এটা সমান এটা, তুমি তো এটা কখনোই এরকম নর্মালি করতে পারবে না, তোমাকে কী করতে হবে? এটার প্রমাণ দিতে হবে। তো উনি হচ্ছে যে কীরকম করে পাইছে না পাইছে ওটা স্পষ্ট ব্যাখ্যা করেননি, যে কৌণিক ভরবেগ n × h/2 পাইছে আমি এটা পাইলাম, ব্যাখ্যা করেননি। উনি বলছে যে কৌণিক ভরবেগ এটা হবে, কিন্তু কীভাবে হবে এটা নিয়ে ব্যাখ্যা করেননি। তার মানে এটা হচ্ছে ওনার কি সীমাবদ্ধতা বা শর্টেজ। ঠিক আছে, শেষ একটা 6 নম্বর পয়েন্টটা বললেও হয় আবার না বললেও হয়, কিন্তু তারপরে বলি, একটু জেনে রাখো। 6 নম্বর পয়েন্ট অতটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা ভালো। ধরো তুমি কোনো একটা বর্ণালী নিয়ে ডিসকাস করতেছো, এটা মনে করো তোমার একটা বর্ণালী, ঠিক আছে। তো এই বর্ণালীটার মধ্যে যখন তুমি একটা, ধরো এই বর্ণালীর এই অংশটুকুর মধ্যে তুমি যখন একটা চুম্বক ধরবা, ঠিক আছে, একটা কি ধরবা? চুম্বক ধরবা।
আমাদের চৌম্বক থাকে না, সেই চৌম্বক মনে করো এখানে তুমি এর চারপাশে ম্যাগনেট দিয়ে ধরছো, মনে করো এগুলোতে ম্যাগনেট দিছো। তো ম্যাগনেট দেওয়ার ফলে কী হবে, এই যে বর্ণালী আগে কি একটা রেখার মতো ছিল না, এরকম করে ভেঙে যাবে, এরকম করে ভেঙে যাবে, মানে একটা রেখা এরকম করে ভেঙে যাবে। তো এই প্রভাবটাকে বলা হয় তোমার জি ম্যান প্রভাব। ঠিক আছে, জি ম্যান প্রভাব। এই প্রভাবটাকে কি বলা হয়, জি ম্যান প্রভাব। ঠিক আছে, এই প্রভাবটাকে বলা হয় জি ম্যান প্রভাব। সেম অ্যাজ তুমি যদি অন্যভাবে একটু চিন্তা করো, যে আবার মনে করো তোমার বর্ণালী এইটাই আছে, ঠিক আছে, বর্ণালী এইটাই আছে, তুমি এবার কি করছো, যে এখানে চৌম্বক না ধরে বিদ্যুৎ ক্ষেত্র ধরছো, মানে ওই বর্ণালীর মধ্যে আশেপাশে সাইড দিয়ে তুমি কি ধরছো, বিদ্যুৎ ক্ষেত্র ধরছো, বিদ্যুৎ ক্ষেত্র ধরছো, এই সাইড দিয়ে মনে করো বিদ্যুৎ ক্ষেত্র ধরছো। তারপরেও কি এই বর্ণালীগুলো এরকম করে ভেঙে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হয় স্টার্ক প্রভাব। ঠিক আছে, এই জিনিসটা বলা হয় স্টার্ক প্রভাব। তাহলে কি জানলাম আমরা, জিম্যান প্রভাব জানলাম, আর কি জানলাম, স্টার্ক প্রভাব জানলাম। তো এই ছয়টা হচ্ছে ওনার যে, তো এই জিনিসগুলো হচ্ছে যে তোমার আমার জানা দরকার, মানে আমার সীমাবদ্ধ ছিল। ঠিক আছে, সীমাবদ্ধতা ছিল। আমরা হচ্ছে যে আমি বই তোমাকে পিডিএফ দিয়ে দেবো, তুমি এখান থেকে সুন্দর করে পড়ে নিও, তাহলে বুঝতে পারবো। এবার আমরা জানবো বোর পরমাণু মডেলের সাফল্য, অর্থাৎ বোর পরমাণু মডেল কতটুকু ইমপ্রুভ করলো। আমাদের তো এটাই দরকার, যে আমরা যে পরমাণু মডেল নিয়ে আলোচনা করছি, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছে, মানে একটু করে দিয়ে গেছে, তাহলে বোর পরমাণু মডেলে কতটুকু উন্নতি হলো, বা বোর পরমাণু মডেলের কতটুকু ঠিক আর কতটুকু ভুল। প্রথম যে কথাটা, ওনার প্রথম যে ব্যাখ্যাটা, যে কক্ষপথের, মানে হচ্ছে যে পরমাণু মডেলের স্থায়িত্ব, অর্থাৎ কক্ষপথের ধারণা দিয়েছেন তিনি। কিসের ধারণা দিয়েছেন, কক্ষপথের যে ধারণাটা দিয়েছেন, কক্ষপথের ধারণা। তো এটা আছে একদম সঠিক একটা ধারণা দিয়েছিলেন, যে কক্ষপথ সম্পর্কে তিনি যে বলছিলেন, যে এবং পরমাণুর স্থায়িত্ব, অর্থাৎ একটা পরমাণু কীভাবে স্থায়ীভাবে থাকে, যে ইলেকট্রনগুলো স্থায়ী কক্ষপথের মধ্যে দিয়ে ঘোরে, এই জিনিসগুলো হচ্ছে কী করছে, উনি ব্যাখ্যা করছে। ঠিক আছে, তার মানে ওনার পরমাণু মডেলটা হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনায় কি অনেক স্থায়ী একটা পরমাণু মডেল। দেন আসো বর্ণালীর ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা, বর্ণালী। উনি বর্ণালী সম্পর্কে আইডিয়া দিতে পারছেন। ঠিক আছে, উনি কী করছেন, বর্ণালী সম্পর্কে আইডিয়া দিয়েছেন। ঠিক আছে, রাদারফোর্ড কিন্তু এটা পারে না, এবং বর্ণালী সত্যি সত্যি পরমাণুর মধ্যে থাকে, এটা হচ্ছে যে পরবর্তীতে কি আরও বিস্তারিত হচ্ছে যে আবিষ্কৃত হয়েছে। তার মানে এটা হচ্ছে ওনার কি সফলতা। তারপর ওনার ওই মডেলের ভিত্তিতে কি করা গেছে জানো, যে ধরো এটা তোমার একটা অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, কি অ্যাটম, হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু এটা হচ্ছে প্লাস কেন্দ্র, এইখান থেকে যে এই যে ব্যাসার্ধ, ঠিক আছে, এই যে ব্যাসার্ধটা উনি পরিমাপ করে দেখাইছেন, এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর যে ব্যাসার্ধ, অর্থাৎ প্রথম কক্ষপথের যে ইলেকট্রন যে ঘুরতেছে মাঝখানে যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ উনি আবিষ্কার করছেন। তো ওনার স্বীকৃতিস্বরূপ এটাকে বলা হয় বোর ব্যাসার্ধ। যেহেতু উনি আবিষ্কার করছেন এই ব্যাসার্ধটা, তাই এটাকে বলা হয় বোর ব্যাসার্ধ। ঠিক আছে, এটাকে এ নট দ্বারা প্রকাশ করা হয়। এটাকে দেখবে যে এটা মুখস্থ রাখবে একটু, তাহলে ভালো হবে। 5.292 গুণন 10⁻11 মিটার, মিটারে সেন্টিমিটারে যেভাবে হোক তিনি কি এটাকে আবিষ্কার করছেন। তার মানে এটা হচ্ছে ওনার একটা ক্রেডিট। ঠিক আছে, যে ইনি এই কাজটা করতে পারছেন, এই কারণে এটাকে বোর ব্যাসার্ধ বলা হয়। তো হাইড্রোজেন কক্ষপথের প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা একটু মনে রাখিও। আচ্ছা, তো 4 নম্বর যে ইয়েটা, এই বোর ইয়ে থেকে তুমি কি করতে পারো, ওই যে শক্তি হিসাব করতে পারো, যে ডেল ই দেখলে না, ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, দেখলে না, ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, একটা সূত্র আমরা প্রমাণ করে আসলাম না। এটা কিন্তু হচ্ছে কি আমরা এনার এখান থেকেই শিখছি। তার মানে এটা হচ্ছে যে ওনার একটা ভালো দিক। ঠিক আছে, আচ্ছা, 5 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে উনি একটা ধ্রুবকের মান বের করছেন, রিডবার্গ ধ্রুবক। এটাকে বলা হয় কি, রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক। এখন এই জিনিসটা কি আমরা পরে আলোচনা করব, তুমি আপাতত মনে রাখো যে ইনি রিডবার্গ ধ্রুবকের মান বের করছেন 109.739 সেন্টিমিটার ইনভার্স 1। ইনি কিন্তু কি বোর কিন্তু এই নাম্বারটা, রিডবার্গ ধ্রুবকের এই সংখ্যাটা কি প্রমাণ করছেন। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে যে অরিজিনাল, মানে পরীক্ষালব্ধ অরিজিনাল যে ভ্যালু, ঠিক আছে, অরিজিনাল ভ্যালুটা হচ্ছে যে প্রায় হচ্ছে যে 109.678। তো
দেখছো, সেন্টিমিটার ইনভার্স 1। তো এটা হচ্ছে অরিজিনাল 109.678। আর বোর তার অনেক আগেই হচ্ছে যে এটা হিসাব করছে, মানে অনেক পরে হচ্ছে যে আবিষ্কৃত হয়েছে যে রিডবার্গ ধ্রুবকের অরিজিনাল মান হচ্ছে যে 109.678, কিন্তু বোর তার আগেই হচ্ছে যে ক্যালকুলেশন করে বের করছিল 109.739, একটু পার্থক্য। এটা হচ্ছে 600 সামথিং, এটা হচ্ছে কত 700 সামথিং। তার মানে কি অনেক কাছাকাছি উনি আবিষ্কার করছেন, এটা ওনার একটা ক্রেডিট। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে যে তোমার বোর পরমাণু মডেলের সফলতা। ওকে, এবার আমরা আলোচনা করব তোমাদের বইয়ের নেক্সট টপিক হচ্ছে রাদারফোর্ড পরমাণু ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা। ঠিক আছে, কি তুলনা করব আমি একটু হালকা করে বলে দিয়ে যাই, তা যাতে তোমাদের হয়ে যায়। দেখো, রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছেন, উনি কিসের উপর ভিত্তি করে দিয়েছেন, যে আলফা কণার যে বিচ্ছুরণ, ঠিক আছে, আলফা কণার যে বিচ্ছুরণ পরীক্ষা আছে ওইটার উপর ভিত্তি করে দিয়েছে। ঠিক আছে, আবার বোর কিসের উপর ভিত্তি করে দিয়েছে বলো তো? বোর তোমার দিছে হচ্ছে ওই যে ম্যাক্স প্লাঙ্ক আর আইনস্টাইন, হ্যাঁ, কোয়ান্টাম তত্ত্বের কথা বললাম না, কোয়ান্টাম তত্ত্ব, অর্থাৎ বোর কিসের উপর ভিত্তি করে দিছে? কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে দিছে। ঠিক আছে, দেখছো, মানে একজন দিছে আলফা কণা বিস্ফোরণ একটা পরীক্ষা করছে, সেই পরীক্ষার উপর ভিত্তি করে দিছে, আর বোর করছে কি, যে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে আর অন্যান্য বিজ্ঞানীর যে গবেষণা আছে সেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে যে ওনার মডেলটা দাঁড় করাইছে। ঠিক আছে, আচ্ছা, এবার 2 নাম্বার যে কক্ষপথের ধারণা। ঠিক আছে, কক্ষপথের ধারণা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, যে কক্ষপথের ধারণা। ইনি কক্ষপথের কথা কি বলছে বলো তো? রাদারফোর্ড কক্ষপথের কথা বলছে, একদম স্পষ্ট বলেনি যে কিভাবে কি আছে না আছে। ঠিক আছে, কিন্তু বোর কি করছে, স্থির কক্ষপথের ধারণা হচ্ছে তোমার দিছে। ঠিক আছে, আচ্ছা, তারপর পরমাণু মডেলের স্থায়িত্ব। ঠিক আছে, স্থায়িত্ব বলতে কি, কার মডেলটা স্থায়ী? স্থায়িত্ব। তো এই রাদারফোর্ড কি বলছিল, যে একটা পরমাণু কিভাবে স্থায়ী হয়? ধরো এটা একটা ইলেকট্রন, এটা হচ্ছে তোমার কেন্দ্র প্লাস। তো এই ইলেকট্রনটাকে প্লাস চার্জটা কি করে, নিজের দিকে টানে। আবার হচ্ছে আমি কি জানি, যে যখন কোনো একটা জিনিস ঘুরতে থাকে তখন বাইরের দিকে একটা তোমার কেন্দ্রবিমুখী বল থাকে। ঠিক আছে, একটা হচ্ছে কি বাইরের দিকে একটা কেন্দ্রবিমুখী বল থাকে, আর ভিতরের দিকে ইলেকট্রন পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে কি একটা আকর্ষণ বল থাকে। তো এই আকর্ষণ বল আর ওই কেন্দ্রমুখী বল কি হয়, কেন্দ্রবিমুখী বল কি হয়, সমান সমান হয়। তাতে কি হয়, ইলেকট্রনটা এই যে মাঝখানে এরকম করে ঝুলে অর্থাৎ মাঝখানে থাকে, অর্থাৎ পজিটিভ চার্জ ভিতরের দিকে টানে, আর ঘূর্ণনের ফলে একটা নতুন বল কি বাইরের দিকে থাকে। তো দুইটা বলে টানাটানির ফলে ইলেকট্রনটা কি মাঝ দিয়ে হচ্ছে যে তোমার যায়। এই জিনিসটা ব্যাখ্যা করছে কি রাদারফোর্ড। কিন্তু তোমার বোর কি বলছেন? বোর বলছে একটু অন্যরকম করে বলছে। বোর বলছে যে এটা যদি তোমার পজিটিভ অর্থাৎ নিউক্লিয়াস হয়, ইলেকট্রনটা যদি এখানে থাকে, সে এই কক্ষপথে কি ঘুরতে থাকবে। সে কখনোই হচ্ছে কি অন্যান্য শক্তি না পাইলে, মানে শক্তি গ্রহণ না করলে উপরের দিকে যেতে পারবে না, অথবা উপরের দিকে যদি থাকে তাহলে শক্তি বিকিরণ না করলে নিচের দিকে আসতে পারবে না, ওই কক্ষপথের মধ্যেই কি ঘুরতে থাকবে। অর্থাৎ তিনি স্থির কক্ষপথের কথা বলছেন। তো এই জিনিসগুলোই হচ্ছে কি, যে রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের মধ্যে কি পার্থক্য। তোমার বই সুন্দর করে দেওয়া আছে, আশা করি তুমি বুঝতে পারবা যে এখানে কি কি বলা হয়েছে। আচ্ছা, তো এখানে শেষের দিকে আমি যে কিছু জিনিস কেটে দিছি, এই জিনিসগুলো পড়িও না। ঠিক আছে, এখন পড়িও না, পরে যখন হচ্ছে যে আমরা নেক্সট আরও কিছু টপিক আলোচনা করবো, তখন এই জিনিসগুলো তুমি নিজে নিজেই বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা কিছু ম্যাথ আলোচনা করব। ঠিক আছে, কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করব, যে সূত্রগুলো দেখে আসলাম, সূত্রগুলো ভিত্তিক। আচ্ছা, এই ম্যাথগুলো করার আগে আমরা একটু একক নিয়ে কথা বলবো, কারণ এই ম্যাথগুলো করতে গেলে তুমি একক নিয়ে খুব ঝামেলা করবা, অর্থাৎ সেন্টিমিটার বসাবা না মিটার বসাবা নাকি এগুলো নিয়ে ঝামেলা করবা। তো তুমি আগে থেকেই জানো যে একক মূলত কয় প্রকার, 3 প্রকার। ঠিক আছে, তো 3 প্রকার মধ্যে আমরা 2 প্রকার নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে এসআই একক, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট, বা এটাকে বলা হয় এমকেএস। ঠিক আছে, আরেকটা হচ্ছে পুরাতন একক, মানে আগের দিকে এটা ইউজ করা হতো, সিজিএস। ঠিক আছে, তো এমকেএস বলতে বোঝায় হচ্ছে কি মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। অর্থাৎ দৈর্ঘ্যের একক আমরা মাপবো মিটার দিয়ে, ভর মাপবো হচ্ছে কিলোগ্রাম দিয়ে, আর হচ্ছে কি সময় মাপবো সেকেন্ড দিয়ে। আর সিজিএসে তোমার সি দ্বারা বোঝায় হচ্ছে দৈর্ঘ্য মাপবো সেন্টিমিটার দিয়ে, ওজন মাপবো হচ্ছে তোমার কি গ্রাম দিয়ে,
আর সময় মাপবো সেকেন্ড দিয়ে, ঠিক আছে? এরকম দুইটা আলাদা আলাদা একক। তো আমরা দুইটা এককই হচ্ছে যে জানবো, কারণ এখানকার ম্যাথগুলো করার সময় আমাদের হয় আমরা হচ্ছে যে এসআই এককে ম্যাথগুলো করবো, না হয় কি সিজিএস এককে ম্যাথগুলো করবো, কিন্তু একটার একক তুমি চাইলে আরেকটার এককে ইউজ করতে পারবে না। যেমন আমি তোমাকে একটু বুঝাই, ধরো যে ইলেকট্রনের ভর, ঠিক আছে? ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর এম ই দ্বারা প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে তুমি যদি ইয়েতে যাও, সিজিএস এসআই এককে যাও বা এমকেএস পদ্ধতিতে যাও, তাহলে এটা হচ্ছে যে 9.11 গুণন 10 ইনভার্স 31 কেজি, ঠিক আছে? কিন্তু সেম জিনিস তুমি যদি এই ইয়েতে যাও, সিজিএস পদ্ধতিতে যাও, তখন হয়ে যাবে গ্রামে নিয়ে আসতে হবে, অর্থাৎ 9.11 গুণন 10 ইনভার্স 28 গ্রাম। তো আমি যদি ম্যাথ সিজিএস পদ্ধতিতে করি তো এই ভরটা বসাবো, আর যদি ম্যাথ এমকেএস পদ্ধতিতে করি তো তাহলে হচ্ছে যে 31 বসাবো। আবার আরও কি কোথায় কোথায় কনফিউশন হবে জানো? যে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান সমান সিজিএস এককে হয় 6.626 গুণন 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, ঠিক আছে? এইটা কিন্তু তুমি যদি সিজিএস পদ্ধতিতে যাও তখন তোমার এটা আসে 6.626 গুণন 10 ইনভার্স 27, ঠিক আছে? 27 এবার এককটা হবে 8 সেকেন্ড। আচ্ছা, আমরা আরও কিছু জিনিস লিখে নিলাম, এগুলো তোমার ম্যাথ করার সময় কাজে লাগবে। কি যে তোমার এমকেএস পদ্ধতিতে বেগ হবে বা এসআই এককে বেগ হবে মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 1। তারপর ইলেকট্রনের চার্জ হবে -1.6 গুণন 10 ইনভার্স 19, আর এটার চার্জ হবে মাইনাস হচ্ছে যে 4.8 গুণন 10 ইনভার্স 10 ইএসইউ, ঠিক আছে? তারপর শক্তির একক হচ্ছে আমরা এসআই এককে সবসময় জুল পরিমাপ করি, আর যদি আমি সিজিএস এককে যাই তাহলে হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট এককে যাব, ঠিক আছে? এবং আমি হচ্ছে যে জুল আর ভোল্টের মধ্যে একটা সম্পর্ক লিখে দিয়েছি যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত 1.6 গুণন 10 ইনভার্স 19 জুল। তো এই জিনিসগুলো তো এসআই এককে ম্যাথ করার সময় এগুলো ইউজ করবো। যদি আমি সেম ম্যাথ একই ম্যাথ যদি আমি সিজিএস এককে দিয়ে করতে চাই তাহলে হচ্ছে যে এই একক দিয়ে করবো। তো চলো হচ্ছে যে এবার একটা ম্যাথ করে দেখি। আচ্ছা, আশা করি এই কনভার্সনগুলো বুঝতে পারছো। আমি তো একটু কনফিউজ হয়ে গেলাম যে আসলে জিনিসগুলো বললাম কি না। যে দেখো আবার বলতেছি, তাহলে দেখো যে কী করবো, যে এমকেএস পদ্ধতিতে বেগের একক হবে মিটার পার সেকেন্ড, এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড, চার্জ হবে এত 1.6 10 ইনভার্স 19 কুলম, আর এটা হবে ইএসইউ 4.8 10 ইনভার্স 10 ইএসইউ। শক্তির একক হয় জুল এমকেএসে, আর সিজিএসে হয় ইলেকট্রন ভোল্ট, আর ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 গুণন 10 ইনভার্স 19। ওকে, তাহলে হচ্ছে যে আমরা ম্যাথে চলে যাই। কী বলছে দেখো, যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে, হাইড্রোজেন পরমাণুর 3 নাম্বার যে শক্তি স্তর আছে, ধরো যে আমি এটা আগানোর প্রয়োজন নেই, তারপরে আমি একটু আগাই দিচ্ছি। যেটা ধরো যেমন হাইড্রোজেন পরমাণু এটা হচ্ছে কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কত দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। এখন তোমার এরকম মনে হতে পারে যে হাইড্রোজেন পরমাণুতে তো ইলেকট্রন থাকে একটা, তো একটা থাকলে ইলেকট্রন থাকবে হচ্ছে যে প্রথম কক্ষপথেই থাকতে হবে, তাহলে 3 নাম্বার কক্ষপথ কোথায় আসলো? আসলে একটা জিনিস জেনে রাখো যে পরমাণুর কক্ষপথ থাকে কিন্তু অসংখ্য কক্ষপথ থাকে, শুধু একটাই থাকে না, 1 2 3 4 5টা অনেক থাকে, অগণিত থাকে। তো আমরা ওগুলোকে বিবেচনা করি না, ইলেকট্রন যতদূর পর্যন্ত থাকে ততদূর পর্যন্তই বিবেচনা করি। তুমি যদি কোনো কারণে এই হাইড্রোজেনটাকে শক্তি দাও, ঠিক আছে, যে আমরা বললাম শক্তি শোষণ করে, তাহলে কি দ্বিতীয় কক্ষপথে যাবে। আবার দ্বিতীয় কক্ষপথ থেকে যদি শক্তি শোষণ করে তাহলে কোথায় যাবে? তৃতীয় কক্ষপথে যাবে। তো আমার এই ম্যাথে এরকমই বলা হয়েছে যে কোনো একটা ইলেকট্রন ধরা আছে 3 নাম্বার কক্ষপথে, এখানে মনে করো আছে, ঠিক আছে? তার মানে এখান থেকে তুমি কি জানতে পারলা? এন এর মান কত? 3, ঠিক আছে? 3 তৃতীয় শক্তি স্তরে আবদ্ধ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কী চাইছে? কৌণিক ভরবেগ তোমার কাছে জানতে চাইছে। তো তুমি কি জানো কৌণিক ভরবেগের সূত্র কি জানো? কৌণিক ভরবেগের সূত্র কি জানো? কৌণিক ভরবেগের সূত্র জানো
যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কি জানি mvr সমান সমান কি জানি ns টুয়াইস পাই। তো আমি mvr কে এখানে নিব, আমি mvr এখানে নিব না, কারণ আমার ওই mও দেওয়া নাই, ওই বেগও দেওয়া নাই, আরও দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া নাই, তার মানে আমি mvr নিচ্ছি না। তাহলে আমি কোনটা কোনটা নিব, আমি নেব mvr এর সাথে কৌণিক ভরবেগের সাথে নিব n ইন্টু এইচ বাই টুয়াইস পাই, এটা নিব। ঠিক আছে, কেন mvr কেন নিলাম না, কারণ mvr এর আমার দরকার নেই, কারণ m এর মানও আমি জানি না, v এর মানও জানি না, আমি r এর মানও জানি না। তো n এর মান হচ্ছে কত এখানে 3, এইচ এর মান কত 6.626 গুণন 10 ইনভার্স 34, এম কেস পদ্ধতিতে বসাবো, এখানে 34 বসাচ্ছি জুল পার সেকেন্ড, 2 গুণন পাই এর মান হচ্ছে 3.1416। এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার আসে কৌণিক ভরবেগের একক হচ্ছে জুল সেকেন্ড। হ্যাঁ, তাহলে হচ্ছে কত 3, এটা যদি ক্যালকুলেট করো তাহলে 3.16 গুণন 10 ইনভার্স 34 জুল সেকেন্ড আসবে। এটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে তোমার ব্যাপার ম্যাথ। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো তারপরের আরেকটা ম্যাথ দেওয়া আছে, ওই ম্যাথটাতে আমরা যাই। ঠিক আছে, ওই ম্যাথটাতে আমরা যাই। আচ্ছা, তারা কি বলছে যে কোনো পরমাণুর এম কক্ষপথে আবর্তনরত। এম কক্ষপথ মানে কয় নাম্বার কক্ষপথ বলো তো? এই জিনিসটা একটু আমি আগেও ক্লিয়ার করছি, এখন আবার জিনিসটাকে একটু দেখাই যে এম কক্ষপথ বলতে আসলে কি বোঝাইছে বলো তো? এই যে পরমাণুর, এটা হচ্ছে কেন্দ্র নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে এটাকে বলা হয় কে কক্ষপথ। দ্বিতীয় যে কক্ষপথ এটাকে হচ্ছে কি বলা হয় এল। 3 নাম্বার যে কক্ষপথটা সেটা হচ্ছে কি এম। ঠিক আছে, কে এটা হচ্ছে এল, এটা এম। কে হচ্ছে কখন, যখন এন এর মান হচ্ছে কত 1, যখন এন এর মান 2 তখন হচ্ছে কত এল, যখন এম এর মান 3 তখন হচ্ছে কি এটা হচ্ছে তোমার এন এর মান 3, তখন এটাকে আমি কি বলবো এম বলবো। তার মানে ওইখানে যে আমাকে বলছে যে এম কক্ষপথে মানে কি, এটা আসলে তোমাকে এন এর মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে এন এর মান কত 3, এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করছে। মানে তোমাকে বুঝে নিতে হবে যে এম বলছে মানে কি, এখানে আমার এন এর মান হচ্ছে কত 3। যদি বলতো এল কক্ষপথ তাহলে আমি বুঝে নিতাম কি 2 নম্বর কক্ষপথের, অর্থাৎ এন এর মান 2 এর কথা বলছে। ওকে, এবার আসো কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। ঠিক আছে, অর্থাৎ 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন মনে করো এখানেই রাখি, 3 নম্বর কক্ষপথে মনে করো এখানে ঘুরতেছে। হ্যাঁ, এই যে এই কক্ষপথে একটা ইলেকট্রন মনে করো ঘুরতেছে, তো এই ইলেকট্রনটা ঘুরতেছে, এটার কৌণিক ভরবেগ বের করতে বলছে। ঠিক আছে, আগে আমার কাজ হচ্ছে কৌণিক ভরবেগ বের করা। তো আমি কৌণিক ভরবেগ কীভাবে বের করব, যে শুরু করি। আমরা জানি লিখলাম কৌণিক ভরবেগ কত। যেহেতু আমার অন্য কিছু ইনফরমেশন এখানে ওইভাবে দেওয়া নাই, তো তাহলে আমি কি করব, যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম হচ্ছে কত এন ইন্টু এইচ বাই টুয়াইস বাই, এই সূত্র দিয়েই আমি আবার বের করে ফেলতে পারবো। তাহলে এন এর মান কত আমার এখানে 3, এখানে আমি সাইডে লিখবো যে এন এর মান কত 3, এইচ এর মান আমি যেটা জানি মুখস্থ ওইটা বসাই দেবো। তো এন এর মান 3 গুণন এইচ এর মান টুয়াইস পাই এর মান যদি আমি বসাই দিই, তাহলে কৌণিক ভরবেগের মান পাবো হচ্ছে কত 3.1624 গুণন 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আচ্ছা, আমি কৌণিক ভরবেগ জানলাম। ঠিক আছে, আমি কৌণিক ভরবেগ বের করে ফেললাম, প্রথম অংশটুকুর কাজ আমার শেষ। এবার বলছে যে ওই কক্ষপথে এর ব্যাসার্ধ, মানে এই যে কক্ষপথের ব্যাসার্ধ বলতে কি, এইখান থেকে যে ব্যাসার্ধ এটা আমাকে দিয়ে দিছে, আর কিসে দিয়ে দিছে, সেন্টিমিটারে দিয়ে দিছে। তো আমি যেহেতু জুল পার সেকেন্ড নিয়ে কাজ করতেছি, তার মানে এটা কি তোমার সিজিএস একক, আমাকে হচ্ছে যে এসআই এককে নিয়ে যেতে হবে, অর্থাৎ এটাকে সেন্টিমিটার থেকে কিসে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। ওকে, ঠিক আছে। তো আমাকে কি বলতে বলছে, যে কক্ষপথের ব্যাসার্ধ তাহলে ইলেকট্রনের গতিবেগ কত বের করছে। তো আমরা এটা জানি না, দেখো তো আমরা এটা জানি না যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কত mvr, এটা জানি। আচ্ছা, বা আমার কি বের করতে বলছে, ইলেকট্রনের গতিবেগ ভি বের করতে বলছে। ভি ইজ ইকুয়াল টু কত, তাহলে লেখা যায় যে কৌণিক ভরবেগ ডিভাইডেড বাই এম ইন্টু আর। ঠিক আছে, এখন এম এর মান দেখো, যেখানে ইলেকট্রনের ভর এম এর মান সুন্দর করে দেওয়া আছে। এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে
9.11 গুণন 10 ইনভার্স 28 গ্রাম। তো আমি এটা গ্রামে রাখতে পারবো না, আমাকে কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে কত হবে 9.11 গুণন, গ্রাম থেকে কেজি করতে গেলে কি করতে হয় বলো? 1000 দ্বারা কি করতে হয়? ধরো যে 500 গ্রামকে তুমি কেজিতে কনভার্ট করতেছো, 1000 দ্বারা ভাগ করতে হয়। তো তুমি 9.11 10 ইনভার্স 28কে যদি ভাগ করো তাহলে আসে 10 ইনভার্স 31 কেজি। আচ্ছা, আমি কৌণিক ভরবেগ উপর থেকে পাইছি, এটা এখানে বসাই দেবো। তারপর এটাও আমি জানি, ওই দেওয়া আছে ম্যাথের মধ্যে। আর কি ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 3.6 গুণন 10 ইনভার্স 8 সেন্টিমিটার। আমি সেন্টিমিটার রাখতে পারবো না, কারণ আমাকে এমকেএস পদ্ধতিতে নিয়ে আসতে হবে, অর্থাৎ মিটারে নিয়ে আসতে হবে। তো সেন্টিমিটারকে কত দ্বারা ভাগ করতে হবে? 10 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলে কত হয়? 3.6 গুণন 10 ইনভার্স 10 মিটার। তো এখন এই মানগুলো বসাই দিলে তোমার বেগের মান চলে আসবে। ঠিক আছে, এখন যদি এই মানগুলো বসাই দাও তাহলে বেগের মান চলে আসবে। আমি কৌণিক ভরবেগের মান উপরটা বসাবো, আচ্ছা 3.1624 গুণন 10 ইনভার্স 34। এম এর মান আমি হচ্ছে এখানে বসাবো, কত হয়েছে? 9.11 10 ইনভার্স 31 গুণন, আর এর মান বসাবো 3.6 গুণন 10 ইনভার্স 10 ইনভার্স 10। ঠিক আছে, এটা 10 ইনভার্স 10। তো এটা যদি বসায় ক্যালকুলেট করি তো আমার সুন্দর করে মান চলে আসবে যে 9.64 গুণন 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে আমার উত্তর, এটা হচ্ছে বেগ। তার মানে আমি এক সূত্র দিয়েই দুইটা কাজ করলাম। এক সূত্র দিয়ে প্রথমে কৌণিক ভরবেগের মান সুন্দর করে বের করে নিলাম, কৌণিক ভরবেগ থেকে সূত্রের যে প্রথম দুইটা অংশ আছে ওই দুইটা নিয়ে এখান থেকে বেগ বের করলাম। তো এইভাবে ইজিলি হচ্ছে যে ওই একটা সূত্র দিয়েই আমরা এই ম্যাথগুলো করতে পারবো। ওকে, আচ্ছা দেখো এই ম্যাথটা দেখো। তো তোমার বইয়ের তারপরে যে দুইটা সমস্যা আছে, সমস্যা 2.3 আর 2.4 তোমার হোমওয়ার্ক থাকবে, তুমি নিজে নিজে বুঝে করার চেষ্টা করবো, পারবো ইনশাল্লাহ। এবার আমরা 2.5টা করবো, এটা একটু আলাদা। তো কী হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের দুটি ভিন্ন শক্তি স্তরের শক্তির পার্থক্য, অর্থাৎ আমি যদি চিত্র আঁকাই, এটা ধরো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে তার পরের শক্তি স্তর 2 নম্বর। তো এইটা আর এই শক্তি স্তরের যে পার্থক্য, ঠিক আছে, অর্থাৎ ডেল ই, এটা আমাকে দিয়ে দিছে 245.9 কিলোজুল মোল ইনভার্স 1 দিয়ে দিছে। ঠিক আছে, ডেল ই অর্থাৎ E2 মাইনাস E1 দিয়ে দিছে। অর্থাৎ এটা যদি আমি E1 ধরি, এটা হচ্ছে কত? E2 মাইনাস E1, ওইটা তো আমার ডেল ই, এই শক্তিস্তরের পার্থক্য হচ্ছে কত? যে 245.9 কিলোজুল। আচ্ছা হলো, উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরের ইলেকট্রন লাফিয়ে পড়লে, অর্থাৎ ধরো যে উপরে এইখানে কোথাও একটা ইলেকট্রন আছে, এ মনে করো তরঙ্গ আকারে লাফিয়ে নিচেরটাতে পড়লো। ঠিক আছে, লাফিয়ে পড়লে বিকিরিত আলোক রশ্মি মানে এটাই তো তোমার আলোক রশ্মি, বর্ণালী, সোজা কথা বর্ণালী। এই যে বর্ণালী, এই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণালী মানে কি? একটা তরঙ্গ। তাহলে তরঙ্গর কি থাকে? অবশ্যই তোমার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আর কি থাকবে? ফ্রিকোয়েন্সি থাকবে বা কম্পাঙ্ক থাকবে। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক একই কথা, কম্পাঙ্ক লিখলাম। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বলতে হচ্ছে তোমার ল্যামডা, আর ফ্রিকোয়েন্সি বলতে আগে 19-এ তোমরা এফ দিয়ে পড়ে আসছিলে, এখন পড়বে যে নিউ। ঠিক আছে, এটাকে বলা হয় কি? ফ্রিকোয়েন্সি নিউ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলবো? নিউ, নয় হিসি হ্রস্ব নিউ। তো তাহলে এই সূত্রগুলো তুমি কোথায় পড়ছো? মানে এই ডেল ই রিলেটেড যে সূত্রগুলো পড়ছিলে, এটা কোথায় পড়ছিলে বলো তো? এরকম একটা সূত্র পড়ছিলে না, যে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। তারপরে তোমাকে যখন ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তাহলে তুমি এই সূত্রটি সুন্দর করে বের করে ফেলবা। আরও একটা জিনিস আছে, কি, যে এই নিউকে আবার ভাঙায় লেখা যায়। কীভাবে? এইচ ইন্টু সি বাই ল্যামডা। এইচ ইজ ইকুয়াল টু কত? সি বাই ল্যামডা। অর্থাৎ নিউকে যদি ভাঙো তাহলে হচ্ছে যে, এই জিনিসটা তুমি জানে রাখো, যে নিউকে যদি আমি ভাঙায় দেখি তাহলে হচ্ছে সি বাই ল্যামডা। আচ্ছা, এখানে সি হচ্ছে কি? আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে তুমি তোমার কি এই যে ডেল ই এর মান দেওয়া আছে, ম্যাথের মধ্যে, তাহলে কি তুমি এইটা আর এটা যদি প্রথম দুইটা ইউজ করো, যে আমরা জানি
আমরা কি জানি যে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, বা আমার কি নিউ এর দরকার, ফ্রিকোয়েন্সি দরকার, অর্থাৎ নিউ ইজ ইকুয়াল টু ডেল ই বাই এইচ। ডেল ই এর মান হচ্ছে কত, 245.9, আর এইচ এর মান হচ্ছে 6.626 গুণন 10 ইনভার্স কত 27 না 34, অবশ্যই 34, কারণ এই যে কিলো জুল আছে, জুলে দেওয়া আছে, ঠিক আছে, কিলো জুল দেওয়া আছে, এই কারণে তোমাকে জিনিসটা ওইভাবে বসাইতে হবে, ঠিক আছে। ওকে, না রে, আমি ম্যাথের ভাষাটা একটু ভুল বলে ফেলছি, তোমাকে একটু সাবধান থাকতে হবে এখানে। এখানে এই অবধি ঠিক আছে, এটা একটু কাটো। এখানে এই আমি যে ইয়ের কথা বললাম তোমার, আচ্ছা আমাদের এখানে একটু প্যাচ আছে, বুঝছো প্যাচটা কোথায়, আমাদের সচরাচর যে ডেল ই এর যে মানটা আছে না, এই যে ডেল ই এর মানটা দেখতেছো না, কিসে দেওয়া আছে বলতো, কিলো জুল মোল ইনভার্স 1-এ দেওয়া আছে, কিন্তু আমাদের আমি সবসময় কি জানি যে ডেল ই হয় এটা তোমার জুলে দেওয়া থাকবে অথবা কিসে দেওয়া থাকবে, যে তোমার ইলেকট্রন ভোল্টে দেওয়া থাকবে, এই দুইটা এককে থাকতে পারে, শক্তির একক। তো এটা যেহেতু শক্তির একক না থাকে এরকম মোল টোল অ্যাড করে দিছে, এই কারণে এটা একটু ঝামেলা হয়ে গেছে, এটাকে আমার কি করতে হবে, একটু চেঞ্জ করে নিতে হবে। কীরকম করে, আমার ডেল ই এর মান কত দেওয়া আছে, আমি এটাকে জুল বানাই নেব, 245.9 কিলো জুল মোল ইনভার্স 1। আচ্ছা, তো আমাকে এটা কিসে কনভার্ট করতে হবে, জুলে কনভার্ট করতে হবে। তো আমি কিভাবে এটাকে জুলে কনভার্ট করব, দেখো এখানে মোল ইনভার্স 1 আছে, তাই তো, আমরা ওই যে একটা অ্যাভোগাড্রো সংখ্যা পড়ছিলাম না, যে এক মোলে কতটি পরমাণু থাকে, 6.023 গুণন এত 10⁻23 পরমাণু থাকে, তো ওইটা দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে কি এই মোল ইনভার্স 1টা কেটে যাবে, ঠিক আছে। মোল ইনভার্স 1 যদি উল্টায় লেখো তাহলে কত, 1 মোল, তার মানে এই মোল ইনভার্স 1টাকে যদি তুমি তুলে দাও তাহলে হচ্ছে কি হয়ে যাবে, যে এতটুকু মনে রাখো যে 245.9 6.022 গুণন 10⁻23 কিলোজুল, ঠিক আছে। আমি মোল ইনভার্স 1টাকে তুলে দিয়ে কি করলাম, যে এত দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এটাকে তুলে দেওয়ার জন্য কত করতে হবে, এত দিয়ে ভাগ করতে হবে। এখন কিভাবে, এটা একটু আমরা পরে যখন বিস্তারিত ইয়েতে যাব তখন না হয় আমি বুঝাই দেবো না কীভাবে আসছে। তো এটা যদি তুমি করো তাহলে আসে এত কিলো জুল গুণন 1000, 10 দিয়ে গুণ করলে কত হয়, যে এই যে কিলো মানে কত, 1000, কিলো মানে কত 1000, তাহলে কিলোটাকে যদি আমি এবার উঠাই দিই 1000 দিয়ে গুণ করলে হবে 4.0834 জুল। এই যে আমি ডেলিটাকে জুলে কনভার্ট করে নিচ্ছি, এখন জুলটা আমি এখানে সুন্দর করে বসাই দেবো, এখানে সুন্দর করে বসাই দেবো, তাহলেই হচ্ছে যে আমার হয়ে যাবে। তাহলে ডেল ই এর মান হচ্ছে 4.0834 জুল, আর এইচ এর মান তো আমি মুখস্থ জানি যে 6.626 10⁻34, তো এত জুল 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 ও এখানে গুণন 10⁻22, ঠিক আছে। এখানে এবার এটা বসাইনি, 10⁻22 কিলো জুল, হ্যাঁ কিলো জুল, আর এটাকে যখন তুমি উঠাই দিবা তখন হবে 10⁻19 জুল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত, 10⁻19 জুল, জুলে বসাইছি, আর এটা জুল পার সেকেন্ডে বসাইছি, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি বসাইছি, জুলে বসাইছি, এটা কি বসাইছি, জুল পার সেকেন্ড, তো এই জুলে জুল কেটে যাবে। তো এখন যদি তুমি এটাকে ভাগ করো না তাহলে তোমার এই জিনিসটা আসবে, যে 6.16 গুণন 10⁻14 সেকেন্ড ইনভার্স 1, দেখো নিচে সেকেন্ড থাকে, সেকেন্ডটা উপরের দিকে করে দিলে সেকেন্ড ইনভার্স 1, তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি। তার মানে এই ম্যাথটা দেখতে একটু সোজা হলো, এই যে ডেল ই এর মানটা আমাকে একটু কনভার্ট করে নিতে হয়েছে, ঠিক আছে, গেল। তাহলে এবার আমি কী বের করবো, আমাকে বের করতে বলছে আমি ফ্রিকোয়েন্সি বের করবো, আবার বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য আমি কীভাবে বের করবো, তো আমি তো জানি তরঙ্গ দৈর্ঘ্য, যে এইটাই ধরো ইউজ করলাম, কোনটা ইউজ করলাম বলো, যে নিউ এর মান পাইছি, এই যে আমি এই যে সূত্র এদিকে ছোটো করে লিখছি, এই সূত্রটাকে ধরো ইউজ করলাম, যে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, কি আমরা জানি
নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, বা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত, নিউ বাই সি। নিউ এর মান হচ্ছে কত, ওই যে 6.16 গুণন 10⁻14, আর সি এর মান হচ্ছে কত, সি এর মান হচ্ছে ও আমি উল্টা লিখছি কেন এত ইয়ে করতেছি। এটা আসলে ল্যামডা উপরে চলে যাবে, নিউ নিচে চলে আসবে। হ্যাঁ, তো এটা আসলে এইরকম হয়ে যাবে, সি উপরেই থাকবে, তোমার ল্যামডা আসবে নিচে। আরে কাটলাম, সরি, দুঃখিত এরকম ইয়ে করার জন্য। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, যে বা ল্যামডা ইজ ইকুয়াল টু সি থাকবে, নিউটা নিচে চলে আসবে, নিউ। সি এর মান কত বলতো, আলোর বেগ কত, আলোর বেগ আমরা জানি 3 গুণন 10⁸, ঠিক আছে, 3 গুণন 10⁸। আর এটার মান কত পাইছি, 6.16 গুণন 10⁻14। এটা যদি আমি এখন বসাই দিই তাহলে আমি পাবো, ক্যালকুলেট করি, 3 গুণন 10⁸ ডিভাইডেড বাই 6.16 গুণন 10⁻14, এটা বলে আসে 4.8 গুণন 10⁻7 মিটার। ঠিক আছে, তো তোমার বইয়ে দেখবে উত্তরটা ন্যানোমিটারে দেওয়া আছে, ঠিক আছে, এবং ম্যাথটা একটু আলাদাভাবে করা আছে। তো আমি যেভাবে করাই দিলাম এইটাই হচ্ছে মাথায় রেখে তাহলে হবে। তাহলে আমাদের মোটামুটি এখানে রাদারফোর্ড বোর মডেল মোটামুটি সব কিছুই শেষ। কালকের দিকে আমরা এক্সট্রা কিছু জিনিস শিখবো। হ্যাঁ, এইভাবে এক্সট্রা কিছু জিনিস শিখবো, যদিও ওগুলো শেখা কোনো ম্যান্ডেটরি বিষয় না, কিন্তু তারপরেও দেখি শিখবো। আল্লাহ হাফেজ।